আমি যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, তবে বলিতে হয়, হে বন্ধু, একদা তোমার এই খাটে মোর লাগে যে তরিখানি তুমি বাঁধিয়াছিলে। হয়তো তখন আমি সময় করিয়া উঠিতে পারি নাই, কিন্তু হায়, আজ এমন বড়ই চাই ওপারেতে যাইবার, নিত্য নতুন আবিষ্কার, অজানাকে জানিবার, অদেখাকে দেখিবার। হে বন্ধু, 20টি বছর পর তুমি মোরে দাও যদি সেই অধিকার। অসাধারণ! এই স্নিগ্ধ পরিবেশে, এই স্নিগ্ধ সুকণ্ঠে কবিতা নাকি অন্য কিছু ছিল? আসলে আমি ঠিক জানি না, রবি ঠাকুরের প্রতি আমার একটা ভালো লাগা তো অবশ্যই আছে। শুধু আমি আমার কেন বলবো, আপনিও নিশ্চয়ই ভালোবাসেন। তো আমি চেষ্টা করেছি আমার এই কবিতাটি আমি প্রকৃতি, রবি ঠাকুর এবং সেই সাথে যেহেতু আপনি এখন আছেন, আপনাকে আমি উৎসর্গ করলাম। ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে সুস্বাগতম প্রবাসী নিউজ টিভির আজকের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সুন্দর এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী নিউজ টিভিকে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আপনার মতো একজন গুণী মানুষকে পেয়ে আমি আরো আনন্দিত এবং অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাহলে উপভোগ করুন আজকের আয়োজন। আজকের আয়োজনে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি হলেন সুমা মুৎসদ্দি, চট্টগ্রামের সুপরিচিত একজন মানুষ সাংস্কৃতিক অঙ্গনের। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আপুর সাথে কথা বলার জন্য। আপু, শুরুতে যদি আমি আপনাকে নিয়ে জানতে চাই, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার, যদিও আমি রাউজান মাহমুনি পাহাড়তলি হচ্ছে আমার বাবার বাড়ি, কিন্তু বাবার চাকরির সুবাদে আমার জন্ম হয়েছিল টাঙ্গাইল জেলায়, এবং ওখানে ছোটবেলার কিছুটা সময় আমার কেটেছে। এরপরে আমরা পুরো পরিবার কিন্তু চট্টগ্রামে চলে আসি, যেহেতু আমার ঠাকুমা একা ছিল, তো দেখাশোনা করার জন্য আসলে কেউ ছিল না, তো সেজন্য আমাদের পুরো পরিবার আমরা চট্টগ্রামে চলে আসি। ওখান থেকেই আসলে আমার উঠে আসার গল্পটা। আচ্ছা আচ্ছা, আপনার যেহেতু আপনি, যদি আমি আপনাকে প্রথম পরিচয় করিয়ে দিই, আপনি একজন লেখিকা, যদি সেটা ধরেই শুরু করি, আপনার লেখালেখিটা শুরু কবে থেকে বা কিভাবে শুরু? লেখালেখির শুরুটা যদি আমি শুরুর দিকের কথা যদি বলতে চাই, তাহলে বলতে হয় খুব ছোটবেলায়, এই যে যখন একটা সময় দেখা যেত যে কোনো একটা কিছু কেনার জন্য যখন দোকানে যেতাম, তো আসলে অনেক জিনিসপত্র হয়তো দেখা যেত যে কাগজ দিয়ে মুড়িয়ে দিত। সেই ছোট্টবেলাতেই আসলে মানে যখন কাগজের টুকরোগুলোর সাথে আমি পরিচিত হতে থাকি, তখন দেখতাম যে সেখানে হয়তো বা আজাদী পত্রিকার একটা টুকরো, সেখানে বাংলাদেশের বিখ্যাত একজন কবি, তিনি শুধু বাংলাদেশের বিখ্যাতই নন, তিনি ওপার বাংলাতেও কিন্তু তিনি সমান জনপ্রিয়, টোকন ঠাকুর। টোকন ঠাকুরের কবিতার সাথে সেই ছোটবেলায় আমি বড় হয়েছে টুকরো কাগজের সাথে পড়তে পড়তে। এবং তখন থেকে আনন্দবাজার পত্রিকার কিছু লেখা, দেশ বাংলা পত্রিকার লেখা, হয়তো সবকিছু ভালো করে বুঝতাম না, তবে যতটুকু বুঝতাম পড়তে ভালো লাগতো, এবং সেখান থেকে আমার লেখার প্রতি কিন্তু একটা ভালোবাসা জন্ম নেয়। এবং আমাদের গ্রামে কিন্তু আমি যে সংগঠনের হয়ে আমরা অনুষ্ঠান করতাম, আমার সংগঠনের নাম হচ্ছে মাহমুনি তরুণ সংঘ। বছরে 2বার 2টো ম্যাগাজিন কিন্তু প্রকাশ করত সম্ভবা নামে। সেই সম্ভবাতে আমি কিন্তু আমার কাঁচা হাতে, এটা আমি ছড়া বলবো না, এখন তো ছড়া আমরা বুঝি যে অবশ্যই ছন্দের মাধ্যমে যেতে হয়, একটা নিয়ম বা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। ওটা আমি বলবো যে আমার মনের ভালো লাগার একটা বহিঃপ্রকাশ। সেই কাঁচা হাতে মানে ছোট ছোট ছড়ার মতোই কিছু একটা লেখার চেষ্টা করতাম, এবং সেটা সম্ভবাতে কিন্তু প্রকাশিত হতো। তখন থেকে আসলে আমার তার মানে আপনার পেপার কাটিং থেকে আপনার লেখার শুরুটা একদম আমি বলতে ছোটবেলা পারি। থেকে। সেটা বয়স কত ছিল আনুমানিক? তখন আমার তখন 3 কিংবা 4 আমি পড়ি, ক্লাস 3 কিংবা 4 পড়ি।
আর এছাড়াও আমাদের বাড়ির পাশে কিন্তু আমার জেঠুদের বাড়ি ছিল। আচ্ছা জেঠুদের বাড়িতে কিন্তু যাই যাই দিন সূর্যোদয় নামে একটা কিন্তু ম্যাগাজিন ছিল, আপনি হয়তো জানেন। মানে কন্টিনিউ পত্রিকা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পত্রিকাগুলো কিন্তু তখন গ্রামে যেত। পত্রিকাগুলো কিন্তু জেঠু আসলে খুব সুন্দর করে গুছিয়ে রাখতো। তো বিকেল বেলা আমি গিয়ে কিন্তু ম্যাগাজিনগুলো আমি পড়তাম, আমার পড়তে ভালো লাগতো। তারপর গেদু চাচার খোলা চিঠি, এই পড়তে পড়তে যেন কোথায় হারিয়ে যেতাম। অসাধারণ একটা ভালো লাগা। তার মানে আমি একটা কথাই না বললে নয়, তাহলে আপনি মনে হয় আপনার জন্মগতভাবে আপনার ভিতরে মানে সৃষ্টিকর্তা সম্ভবত আপনার ও ধরনের লেখালেখি এটাই দিয়ে দিল, তা না হলে আপনি থ্রিতে পেপার কাটিং থেকে আপনার লেখার প্রতি আগ্রহ জাগা। সেটা বলতে সেরকম মনে পারবো হয়- না, সেটা আমার বলতে তো মনে হয় পারবো না, সেরকমই তবে মনে হ্যাঁ হচ্ছে। মানে কেন জানি আমার নিজ থেকেই আসতো ভালো লাগার বিষয়টা। ভালো লাগার বিষয়টা তো আসলে এটা জোর করে করানো যায় না। লাগানোর কিছু নেই, এটা নিজ থেকেই আসতে হবে। আর তাছাড়া আমার পরিবার সৃজনশীল একটা পরিবার, আমার মায়ের উৎসাহ ছিল। আমার কাকা ভালো আবৃত্তি করেন, প্রিয়াল মুৎসুদ্দি, আপনি আচ্ছা, হয়তো আচ্ছা। ইউটিউবে তার আবৃত্তি পেয়ে যাবেন। তো কাকু ভালো আবৃত্তি করে। এই তো মানে এই চারপাশের জগৎটাকে দেখে দেখে কিন্তু এই ভালো লাগা ভালোবাসার শুরুটা। আর আমাদের চারপাশটাও তো একটা কবিতা। অবশ্যই আমরা অবশ্যই। এতটাই সুন্দর প্রকৃতির মাঝে বড় যেমন হই, প্রকৃতি ধরনে আমাদেরকে অনেক কিছুই অনেক দিয়েছে, কিছু দিচ্ছে। গাছপালা, নদী, পাখি, ফুল। তো সবকিছুই তো আসলে আমাদের আমাদের জগৎ জুড়ে কিন্তু ঘুরে ফিরে আছে, আহ, বা আমরা মুগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। আচ্ছা, আপনার প্রথম লেখা কোনটা ছিল? আমার প্রথম লেখা আসলে সম্ভববার সেই ছোট ছোট বললাম না যে কাঁচা হাতের ছড়াও, না ছড়ার মতো কিছু একটা, ওটা প্রথম ছিল। এবং আমি যখন ক্লাস নাইনে উঠে তখন আমি সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষ উত্তরা থেকে কিন্তু ভীষণ পড়ছি। তো পড়তে পড়তে যেন কোথায় হারিয়ে যেতাম অন্য একটা জগতে। এই যে একটা বাম রাজনীতি, মানুষের এই যে অধিকার বা সংগ্রামের জন্য একটা লড়াই, কখনো নিমেষ, কখনো মাধবীলতার মধ্যে একটা অন্যরকম একটা ভালোবাসা খুঁজে পাচ্ছি। এমনকি সমরেশ মজুমদারের লেখায় সেটা আপনিও ভালো বলতে পারবেন, তিনি বাংলা সাহিত্যে অসাধারণ একজন, তিনি কথা সাহিত্যে আমারও প্রিয় হ্যাঁ, একজন হ্যাঁ। কবি। মানে আমার যে কজন আসলে ভালো লাগার মতো সাহিত্যিক আছে তাদের মধ্যে সমরেশ মজুমদার, তারপর হচ্ছে এই তো হুমায়ুন আহমেদ, তাদের কথাই বলতে পারি। এবং ক্লাস নাইনে উঠেই কিন্তু আমি আমার প্রথম যে গল্প দূরের পাহাড়ে একদিন, এই গল্পটা কিন্তু আমি লিখে ফেলেছি ক্লাস 9-এ? নাইনে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু তখন হয়তো প্রকাশের মাধ্যমটা ছিল না, কিন্তু আমি ডায়েরির পাতায় আমি লিখে সেটা রেখে দিয়েছে বা সংরক্ষণ করে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা কি এখনো প্রকাশিত হয়নি আপনার সেই ক্লাস 9-এর আমার লেখাটা? হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে যে আমার লেখালেখির শুরুটা হয়তো ছোটবেলায় হয়েছে। এরপরে আমার 2000-এ বিয়ে হলো। বিয়ের পরে আমার বড় দেখতাম যে উনিও এই যে শরৎচন্দ্রের উপন্যাস পড়তে ভীষণ পছন্দ করেন, উনার অনেক বই ছিল, আমারও কিছু বই ছিল। সব মিলিয়ে বইগুলো আমি গুছিয়ে রাখতাম। তখন আমার বাচ্চারা কিন্তু ছোট ছিল, তো ওদেরকে দুপুরে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু বইগুলো পড়তাম, আমার ভালো লাগতো। আহ, তখন থেকে আসলে আমি চিন্তা ভাবনা করি যে আসলে এই যে আমার মধ্যে যে একটা লেখার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা, যারা পত্রিকাতে লেখা প্রকাশ করে, হ্যাঁ, তারা কিভাবে করে, মানে কোন মাধ্যমে গিয়ে করে আমি জানি না আসলে, মানে কোনোদিন কি আমার এই লেখাগুলো প্রকাশ হবে। ওভাবে কিন্তু চিন্তা করতে করতে আমি 18 সালের শেষের দিকে আমার প্রথম ফেসবুক আইডি খোলা হয়। খোলার পরে কিন্তু আমি আমার ছোট ছোট কবিতাগুলো, আমার মনের যে ভাব প্রকাশ করতে থাকি কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে। তখন আমাদের গ্রামে আমার এক কাকা আছেন, উনি খুব ভালো গান করেন, রূপম মুৎসুদ্দি টিটু, অনেকে কাকাকে চেনেন, সঙ্গীত শিল্পী। ওনার একটা সংগঠন আছে গানের, নিবেদন শিল্পী গোষ্ঠী। তো কাকা আমাকে নক দিয়ে বলল যে মেসেজে, যে সময় তুমি তো তোমার লেখা তো ভালোই লাগে, তুমি ভালো লিখছো, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আগামীকাল চট্টগ্রাম মঞ্চ পত্রিকা অফিসে চলো। এটা 18 সালের শুরুর দিকের কথা।
তো তুমি তোমার একটা লেখা কবিতা কিন্তু নিয়ে আসবে, আমার সাথে যাবে, একটা লেখা নেবে। তো আমি কাকার সাথে গেলাম পত্রিকা অফিসে, গিয়ে আমি দাদাকে আমি প্রণামটা জানিয়ে আহ, অমিত দা আমাকে বলল যে তুমি কি লেখা এনেছো? তো আমি বললাম হ্যাঁ, আমি একটা লেখা এনেছি। তো অমিত দা আমার লেখাটা নিলেন এবং নেয়ার পরে আমাকে বলল যে আমাদের এখানে একটা মাসিক সাহিত্য আড্ডা হয়, তোমাকে আমি জানাবো, যখন হয় তখন তোমাকে আমি জানাবো, তুমি তোমার যে কোনো একটা লেখা নিয়ে তুমি সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করবে। আসলে প্রাতিষ্ঠানিক ভাবে ওভাবেই কিন্তু আসলে লেখার শুরু, যে পত্রিকাতে। এরপর আর বলবো যে পেছন ফিরে আর আমাকে তাকাতে হয়নি। দর্শক, আপনারা উপভোগ করছেন প্রবাসী নিউজ টিভির প্রতিদিনকার আয়োজন কথা ও গল্পে। আজকে কথা ও গল্পের অতিথি সুমা মুৎসুদ্দি। কথা হচ্ছে এবং গল্প হচ্ছে, আরো গল্প হবে, সঙ্গে থাকুন। আপনার যথেষ্ট পত্রিকা লেখালেখি যাচ্ছে, হ্যাঁ, প্রথম কোন পত্রিকায় আপনার লেখাটা প্রকাশিত হবে? আমার পত্রিকা, ওই যে বলেছিলাম একটু আগে, যে বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় আমার প্রথম কবিতাটি প্রকাশ করা হয়। আচ্ছা আচ্ছা, এবং এরপরে দৈনিক আজাদে পূর্বক্ষণে আমার ইন্টারভিউ আসলো। আচ্ছা, আচ্ছা। এরপর পূর্বদেশ, এবং এরপরে আহ, এই যে বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকাগুলো, একদম প্রথম আলো থেকে শুরু করে জনকণ্ঠ, কালের কণ্ঠ, প্রতিটা পত্রিকাতেই কিন্তু আমার লেখা প্রকাশিত হয়েছে, নিয়মিত হচ্ছে। কারণ কখনো এখনো আমি নিয়মিত আপনার লেখা পাচ্ছি পত্রিকাগুলোতে। হ্যাঁ, কখনো কবিতা, কখনো ছড়া, কখনো গল্প, আবার রম্য গল্প কিন্তু আমি লিখেছি। কোনটাতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? আসলে প্রতিটা সৃষ্টি তো আমার কাছে সন্তানের মতো। তো আমার প্রতিটা বিষয় নিয়ে আসলে কাজ করতে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। কবি, কবিতা এবং আবৃত্তি, এই তিনের মাঝে সবচেয়ে আপনি নিজেকে কোথায় খুঁজে পান? আসলে তিনটে বিষয়ই আমার কাছে ভালো লাগার একটা মাধ্যম। না হতে পেরে যেমন গেছে। লিখতে যেমন ভালো লাগে, তেমনি সেটাকে কণ্ঠে ধারণ করতেও ভালো লাগে। আম, আর তাছাড়া ভালো লাগে যে প্রতিটা সৃজনশীল কর্মের মধ্যে কিন্তু ডুবে থাকতে। আপনি তো সুকণ্ঠের অধিকারী। আসলে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সেটা আসলে আমাকে যারা ভালোবাসেন বা আমার আবৃত্তিগুলো আমি যারা আমি নিয়মিত কিন্তু আপনার শোনেন, একজন দর্শক, কিন্তু কৃতজ্ঞ। কারণ আমি অভিভূত হই আপনার আচ্ছা, কণ্ঠের সাউন্ডে। মানে আচ্ছা। এতটা নিখুঁত আর এতটা স্মুথ, স্নিগ্ধ যাকে বলে, সেটা আপনার কণ্ঠে, এটাকে জাদুময় বলা যায়। আসলে আমি চেষ্টা করি যে অনেক সময় কাজটা আমার ভালো লাগার একটা বিষয় হয়ে যায়, যে আমি পর্যবেক্ষণ করি, আচ্ছা। যদি সেটা আমার থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে যারা ভালোবাসেন তাদের ভালো লাগবে। তো সেই চিন্তার জায়গা থেকে আমি আমার দিক থেকে আসলে শতভাগ দিতে চেষ্টা করি। জানি না আসলে কতটুকু কি হয়, তবে ভালো লাগে। এই সৃজনশীল কাজের মধ্যে থাকতে ভালো। তোমা, আপনি যেহেতু লেখালেখির পাশাপাশি আপনি শুধু ওখানেই থেমে থাকেননি। আমি যতটুকু আপনার সম্পর্কে জানি, আপনি নাচেও খুব পারদর্শী। সে সম্পর্কে যদি বলতেন, লেখালেখির পাশাপাশি আবার নাচে কিভাবে যাওয়া? নাচটা আসলে ছোটবেলা থেকেই নাচের সাথে আমি যুক্ত হয়েছি। যেহেতু বলেছিলাম আমাদের সংগঠন মহামণি তরুণ সংঘ, তো একটা সময় কিন্তু আবৃত্তি এবং ছোটদের গানের পাশাপাশি, দলীয় গানের পাশাপাশি আমার কিন্তু একক নাচও কিন্তু আমি করেছি। তো ওখান থেকে আসলে আমার নাচের শুরুটা, এবং নাচেও আমি কিন্তু আবৃত্তি এবং একক অভিনয়ের পাশাপাশি আমি কিন্তু নাচেও আমার অসংখ্য পুরস্কার ছিল। এবং আমার বিয়ের পর যে আমি শেষ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি, এটা 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল। তো আসলে আমার শেষ প্রতিযোগিতাতেও আমি কিন্তু প্রথম হয়ে কিন্তু আমি মঞ্চ থেকে নেমেছি। দর্শকের জন্য নাচ কবে করলেন? দর্শকের জন্য আসলে খুব অচিরেই আমি নান্দনিক চট্টলার আয়োজনে, তারা বিশেষ করে পুরোনো দিনের বাংলা সিনেমার গানের উপর নাচ থাকছে, এবং সেই সাথে গান তো অবশ্যই থাকবে। তো আমি এবার ভেবেছি যে বাংলা যে ছায়াছবি পুরোনো দিনের, তো আসলে এই বিষয়টা তো আমাদের ভালো লাগার, যে একটা সময় 60, 70 কিংবা 80-র 80-র দশকের দশকের। অনেক জনপ্রিয় কিন্তু বাংলা গান রয়েছে।
ওখান থেকে একটি গানের সাথে এবার কিন্তু আমার নাচ থাকবে শিল্পকলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। নাচের শিক্ষাগুরু কে ছিল? আমার প্রথম নাচের হাতেখড়িটা হয়েছিল নৃত্যশিল্পী উর্মি বড়ুয়ার কাছে। আচ্ছা দিদি 90 দশকের একজন অসাধারণ নৃত্যশিল্পী। তখন তো আমি ছোট ছিলাম, কিন্তু দলীয় নাচ শেখার মাধ্যমে আমার প্রথম হাতেখড়ি। পরবর্তীতে আমি একক নাচ দিয়ে অসংখ্যবার আমি মঞ্চে উঠেছি, প্রতিযোগিতায় অংশ নিয়েছি। যে ছোটবেলা থেকে তো নাচ করতেন, হ্যাঁ। এখনো কি মঞ্চে উঠলে ভয় ভয় লাগে? এখন এখন আসলে ওভাবে করে না, কারণ আমি সেই শেষ প্রতিযোগিতা আপনাকে বলেছি যে আমি প্রথম পুরস্কার নিয়ে আমি মঞ্চ থেকে নেমেছি, এবং আমাদের 99 ব্যাচের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানেও কিন্তু আমার নাচ করা হয়েছে। তো আমি বাসায় কিন্তু চর্চাটা রেখেছি, নিয়মিতই করি, যার কারণে সাহস করে আমি বলতেই পারি যে তার মানে দীর্ঘ বিরতি ভেঙে আপনি আবার নাচের প্রস্তুতি হ্যাঁ নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আবার সেটা কত বছর বিরতি ভেঙে? ওটা তো হবে প্রায় 20 বছরের একটা, কিন্তু এতটা বছর দীর্ঘ বিরতি একটা, ভেঙে হ্যাঁ, আবারও হ্যাঁ। নাচের জন্য? আবারও ওই যে বললাম যে নাচের প্রতিও আমার একটা সমান আলাদা একটা ভালোবাসা টান আছে, টান টান এখনো রয়ে আছে। গেছে। হ্যাঁ হ্যাঁ, এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আপনার সেই দীর্ঘ বিরতি ভেঙে নাচ দেখার হ্যাঁ অপেক্ষায় অবশ্যই, থাকলাম। আগামী 23 তারিখ শিল্পকলায় আমার নাচের পরিবেশনটা থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা হলো, গল্প হলো, জানলাম কবিকে পেয়েছি। কবির কণ্ঠে যদি আবৃত্তি না শুনি, অপূর্ণতা থেকে যাবে না? হ্যাঁ অবশ্যই, আমি আসলে কাউকে অপূর্ণ রাখতে চাই না। যেহেতু আমার আসলে প্রকৃতিকে ভালো লাগে, নদী, গাছপালা, সমুদ্র, পাহাড় সবকিছুই আমার ভালো লাগার একটা জায়গা। তাহলে আমরা কি এই আমি স্নিগ্ধ আসলে সবুজ পরিবেশে হ্যাঁ একটা কবিতা অবশ্যই অবশ্যই? অবশ্যই, আমি সেটাকে আবৃত্তি বলবো না, যেহেতু আমার লেখা একটা কবিতা, আমি পাঠই বলবো। আমি চেষ্টা করছি পাঠ করতে। অবশ্যই। কবিতার শিরোনাম দাও যদি সেই অধিকার। আমি আবারও মেঘ হব, আমি আবার বৃষ্টি হব, হব আমি নিঝুম অন্ধকার। দাও যদি সেই অধিকার। পাহাড়ের কান্না পাহাড় শোলে, মেঘের কান্না আমি দেখতে পাই। আমার কান্না সে তো আমারই থাকে, সে তো অন্য কারো নয়, সে তো শুধুই আমার। আমাদের কথাগুলো আমি যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, তবে বলিতে হয়, হে বন্ধু, একদা তোমার এই খাটে মোর লাগে যে তরিখানি তুমি বাঁধিয়াছিলে। হয়তো তখন আমি সময় করিয়া উঠিতে পারি নাই, কিন্তু হায়, আজ এমন বড়ই চাই ওপারেতে যাইবার, নিত্য নতুন আবিষ্কার, অজানাকে জানিবার, অদেখাকে দেখিবার। হে বন্ধু, 20টি বছর পর তুমি মোরে দাও যদি সেই অধিকার। অসাধারণ। এই স্নিগ্ধ পরিবেশে, এই স্নিগ্ধ সুকণ্ঠে কবিতা নাকি অন্য কিছু ছিল? আসলে আমি ঠিক জানি না, রবি ঠাকুরের প্রতি আমার একটা ভালো লাগা তো অবশ্যই আছে। শুধু আমি আমার কেন বলবো, আপনিও নিশ্চয়ই ভালোবাসেন। তো আমি চেষ্টা করেছি আমার এই কবিতাটি আমি প্রকৃতি, রবি ঠাকুর এবং সেই সাথে যেহেতু আপনি এখন আছেন, আপনাকে আমি উৎসর্গ করলাম। ধন্যবাদ আপনাকে। আর কবিতায় অনেকেই আবৃত্তি করে, তবে কবিতার প্রাণ দেওয়াটা কিন্তু কঠিন একটা ব্যাপার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি আপনার কবিতায় শুধু প্রাণ না, ভালোবাসা, প্রাণ, মিষ্টি যতটাই আছে, আমি দেখলাম যে সবকিছুর একটা ভেরিয়েশন আছে। সেটা কিভাবে সম্ভব? এত গভীরে ঢুকেন কিভাবে? আমি আসলে গভীরে ঢুকতে পেরেছি কিনা আমি জানি না, তবে আমি হৃদয় দিয়ে অনুভব করতে চেষ্টা করি। আমার চারপাশে যা কিছু আছে, এমনকি মানুষ, এ- যেমন মানুষের মধ্যে হাসি, আনন্দ, মিলন, বিরহ সবকিছুই কিন্তু আছে। তো আমি আমার হৃদয় দিয়ে, আমার একটা সৃজনশীল, আসলে আমি মনে করি যে আমার একটা চোখ আছে, সে চোখ দিয়ে আমি কিন্তু আমার চারপাশের জগৎটাকে কিন্তু আমি দেখার চেষ্টা করি। এক কথায় আপনি কবিতাটাকে একেবারে মনের গহীনে ধারণ করেন, আহ তার জন্য এটা এত সুন্দর হয়ে হয়তোবা বেরিয়ে আসে। হয়তোবা তবে বলা যায় যে প্রকৃতির সবকিছুই আমাকে খুব কাছে টানে, খুবই কাছে টানে।
সোমা, আপনি যেহেতু একজন কবি এবং একজন নৃত্যশিল্পী, কারণ এই দুইয়ের সমন্বয়টা হলো কেমন, মানে মনের এবং প্রকৃতির সংমিশ্রণ। কারণ অধিক সুন্দর মনের মানুষ ছাড়াও কিন্তু নাচ করতে পারে না, আর সুগভীর চিন্তাধারার না হলেও কেউ লিখতে পারে না। এই দুই সমষ্টিগত মিলে আপনি জীবনটাকে কিভাবে দেখেন? আহ, জীবনটা যদি আমি বলতে চাই, প্রথমত আমার কাছে খুবই সহজ। যে আমি জীবনটাকে না মানে একদম পাখির মতো মানে মুক্তভাবে দেখার চেষ্টা করি। যে আমার যা কিছু ভালো লাগে আমি আমার মধ্যে ধারণ করতে চেষ্টা করি। কখনো লেখা, কখনো আবৃত্তি, কখনো নাচ, কখনো উপস্থাপনা। তো এই যে একটা বিচিত্রতা, তো আমার কাছে প্রতিটা বিষয়গুলো হলো কখনো নদীর মতো, কখনো ফুলের মতো, ফুলের হাসির মতো, কখনো পাখির কণ্ঠে যে সুমধুর গান, কলকাকলি। আর এই যে মানে এইভাবে নানা বিচিত্রতায় কিন্তু আমি এই জগৎটাকে দেখি। আপনি সবচেয়ে লিখতে কোন প্রসঙ্গ নিয়ে লিখতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? আমার আসলে আমি তো অনেক বিষয় নিয়ে লিখেছি, তবে বর্তমানে যদি বলতে চাই, আমার শিশুদের নিয়ে কাজটা একটু বেশি করা হচ্ছে। শিশুতোষ ছড়া, গল্প। তাছাড়া এই যে প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আবার লিখতে ভালো লাগে। কখনো নদী, কখনো পাহাড়, আবার কখনো এই যে মানুষের মধ্যে যে নানা বিচিত্রতা, প্রতিটা বিষয় নিয়ে আসলে লিখতে ভালো লাগে। আমি একেবারে ভিন্ন একটা প্রশ্ন করব, যেহেতু আমাদের আড্ডাটাও আছে এখানে। আপনি কিসের প্রেমে পড়তে বেশি পছন্দ করেন, মানুষের প্রেমে নাকি প্রকৃতির? আসলে ভালো লাগা তো এটা কখনো প্রকৃতির সাথে হয়ে যায়, আবার কখনো এটা মানুষের সাথে হয়ে যায়। আমরা তো কখনো আসলে আহ, মানুষ, প্রকৃতি একে অপরের সাথে কিন্তু আমরা অঙ্গাঙ্গিভাবে অঙ্গাঙ্গভাবে জড়িত। জড়িত আমরা। প্রকৃতির সাথে কিন্তু আমরা যখন প্রেমে পড়ি, তখন আমরা সেখানে আমাদের প্রিয় মানুষটিকে যেমন রাখছি এবং তাকে কল্পনা করছি কিন্তু প্রকৃতির সাথেই। হুম হুম। তো আসলে আমার কাছে আমরা দুইয়েরই প্রেমে পড়ি। কারণ মানুষকে ভালোবাসা ছাড়া যেমন আমি এগিয়ে যেতে পারবো না, তেমনি প্রকৃতিকে ভালোবাসা ছাড়াও কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সে মানুষটা তো কে জানতে পারে? আমার আসলে যদি বলি, হ্যাঁ, ভালো লাগার জায়গা থেকে আমার পরিবারও হতে পারে, বা আমার যিনি জীবন সঙ্গী তিনিও হতে পারেন। তবু বিশেষ কেউ কি আবার ছিল? একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, যখন আমি কোনো প্রেমের কবিতা লিখি, তখন কিন্তু আমি সেই কবিতার প্রেমে পড়ে যাই এবং আমি কবিতাকে কিন্তু আমার মনে হয় সে আমার প্রিয় মানুষ। যে কাউকে প্রেমিক করে হ্যাঁ, ফেলেন হ্যাঁ, তখন, হ্যাঁ, কারণ একদম, কবিদের তো একদম, তখন মানে একদম। বাহ্যিক প্রেমিক মানে মনে প্রেমিকা হয় থাকে। যেন আমি হ্যাঁ হ্যাঁ, তখন সেই কবিতাটির আসলে আমি নিজেই আমি প্রেমিকা। নিজেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা এই পর্যায়ে যেহেতু আপনি আবৃত্তি করেন, উপস্থাপিকা এবং একজন নৃত্যশিল্পী, দর্শকের জন্য যদি দুলান গান শুনি। আসলে আমি হ্যাঁ, গানটা করা হয়, যদিও ওভাবে মঞ্চে উঠে করা হয় না। তবে আমি এই যে গাইতে পারবেন, অবশ্যই হ্যাঁ, গাইতে মজার পারবেন। বিষয়, রান্না হুম করতে হুম হুম। করতে কিন্তু হয়তো দুটো লাইন আমি কারণ গেয়ে ফেলি আপনার ভিতরে মনের যা কিছু আছে অজান্তে। সুর অবশ্যই আছে। হ্যাঁ, আমি দুটো লাইন গাওয়ার চেষ্টা করছি। আহ, রবীন্দ্রসঙ্গীত করি, যেহেতু পরিবেশটা আসলে হুম হুম, অনেক অসাধারণ। সুন্দর। আমারে পথে চালাতে আনন্দ, আমারে পথে চালাতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে, বর্ষা আসে, বসন্ত, ও আমারে পথে চালাতে আনন্দ, আমারে পথে চালাতে আনন্দ। অসাধারণ, এত গুণ আসলে জানি একটা না মানুষের গুণ ভিতরে আছে এত কিছু কিনা, থাকে। তবে ভালো লাগে। তা হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে অনেক গুণ দিয়ে বানিয়েছে। আহ আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, বিদায় অবশ্যই নিতে হবে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আহ, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা আমাদের এই আয়োজনটি দেখবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, সেই সাথে ভালো কাজের সাথে থাকবেন, সাহিত্য সংস্কৃতির সাথে থাকবেন এবং মুক্তমনের মানুষগুলোকে আপনারা আপনাদের এই যে প্রতিটা ভালো লাগা কমেন্টের বা আমাদেরকে উৎসাহ দেবার মাধ্যমে আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। আপনারাই কিন্তু আমাদের চলার পথের সঙ্গে। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই প্রবাসী নিউজ টিভিকে এবং আপনাকে সুন্দর এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু সময় সীমিত, যেতে হচ্ছে, তবে আজকের ওকে যাওয়ার মতো একদমই ইচ্ছে হচ্ছে না, তবু আমাকে বিদায় নিতে হচ্ছে। প্রকৃতি, প্রেম, ভালোবাসা আর লেখা সবকিছুই কিন্তু একই প্রেমে পূর্ণ। আজকের অতিথি ঠিক এমনই একজন ব্যক্তি ছিলেন, যার লেখায় প্রকৃতি, প্রেম, ভালোবাসা, মুগ্ধতা এবং নাচের নুপুরের নিক্ষণ সবকিছু জুড়েই ছিল আজকের এই মানুষটা। এক অসাধারণ গুণের একজন মানুষ। তার সাথে যুক্ত হয়েছে ওনার সুনিপুণ কণ্ঠের স্নিগ্ধ মায়াবী কণ্ঠস্বর, যা কিনা সবাইকে মুগ্ধ প্রকাশক। আবারও কোনো একটা অনুষ্ঠানে ঠিক আপনাদের সাথে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, গল্প হবে এবং আড্ডা হবে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি এয়ার নাহিদ। আল্লাহ হাফেজ।